Okay, the energies of the atomic oscillators having frequency nu, ঠিক আছে, নিউ ফ্রিকোয়েন্সির অ্যাটমিক অসিলেটর গুলোর এনার্জি কিরকম হয় আমরা দেখেছিলাম। আচ্ছা ভালো কথা, একটা কথা বলি, সেটা হচ্ছে মডার্ন ফিজিক্স পড়ছিস এখন আর কোনো কথা বলবি না, তার কারণ আমি বলেছিলাম এরকম খুব একটা সাধারণ ব্যাপার না, হাই রেটেড ফিলোসফি বলে একদম তুই না চিন্তা করে বুঝলে কনসেন্ট্রেট করে কিছু বুঝতে পারবি না, ঠিক আছে। আর এই একটা কথা একদম স্টপ, দেখ এনার্জিজ অফ দ্য অ্যাটমিক অসিলেটরস হ্যাভিং ফ্রিকোয়েন্সি নিউ, ঠিক আছে। আমরা দেখেছিলাম আগের ক্লাসে যে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল অ্যাপ্রোচ কিরকম ছিল এনার্জিটা, এনার্জিটা ছিল E ইকুয়ালস টু 0 থেকে, ধর E ইকুয়ালস টু 0 একটা এনার্জি লেভেল আর E ইকুয়ালস টু ইনফিনিটি একটা এনার্জি লেভেল, ঠিক আছে। এর মধ্যে যে কোনো ভ্যালু, যে কোনো পসিবল ভ্যালু কি অ্যাটমিক অসিলেটরস গুলোর হতে পারে, ঠিক আছে, ক্লিয়ার। মানে এর মধ্যে এনার্জি লেভেলসটা কন্টিনিউয়াস, ঠিক আছে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ এনার্জি লেভেলস, ঠিক আছে, কন্টিনিউয়াস, ঠিক আছে, ক্লিয়ার, ওকে। মানে যে কোনো এনার্জি ভ্যালু, আচ্ছা তোরা চালিয়ে যাচ্ছে অর্ণব একদম, ঠিক আছে। তাহলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো এনার্জি ভ্যালুটা কি অ্যাটমিক অসিলেটরস গুলোর হতে পারে হ্যাভিং ফ্রিকোয়েন্সি নিউ, বোঝা গেল। এটা ছিল ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। আমরা দেখেছিলাম ক্লাসিক্যাল অ্যাপ্রোচটা র্যালে জিন্স লতে লিড করে, তাই তো, যে লটা আমাকে কোনোভাবেই ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কার্ভ অফ ব্ল্যাক রেডিয়েশনকে এক্সপ্লেন করতে পারে না, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল। এবার এসেছিল প্ল্যাঙ্কস অ্যাপ্রোচ, ঠিক আছে। প্ল্যাঙ্কের অ্যাপ্রোচটা কি ছিল, প্ল্যাঙ্কের অ্যাপ্রোচটা ছিল, হ্যাঁ, অ্যাটমিক অসিলেটরস হ্যাভিং ফ্রিকোয়েন্সি নিউ, তাদের এনার্জি লেভেল E ইকুয়ালস টু 0 থেকে E টেন্ডস টু ইনফিনিটির মধ্যে যে কোনো পসিবল ভ্যালু হতে পারে না, সেখানে এনার্জি লেভেলস গুলো কি ডিসক্রিট, ঠিক আছে। মানে কিরকম ছিল ঘটনাটা, যে 0 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে না, এর মধ্যে কতগুলো ডিসক্রিট এনার্জি লেভেলস বা ডিসক্রিট এনার্জি ভ্যালুস, সেগুলোই অ্যাটমিক অসিলেটরস গুলো অ্যাজিউম করতে পারে। সেই এনার্জি লেভেলস গুলো কিরকম ছিল, সে E1 equals to h nu, E2 equals to 2h nu dot dot dot, En equals to nh nu, ঠিক আছে, এরকম আরো যা খুশি হতে পারে, ঠিক আছে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, ফাইন, ঠিক আছে। এইটা হচ্ছে the basic difference between the classical approach and the Planck's approach regarding the energies of the atomic oscillators in the cavity walls of the black radiation chamber having frequency nu, ঠিক আছে, বোঝা গেল, এটা ছিল বেসিক ডিফারেন্স, ওকে। এবারে আমরা দেখেছি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ দিয়ে আমরা কিছুই করতে পারলাম না যখন আমাদের ফেলিওর অর ক্রাইসিস অ্যাপিয়ারিং ইন দ্য ফিল্ড অফ ক্লাসিক্যাল ফিজিক্স, ঠিক আছে। এবারে আমরা প্ল্যাঙ্কস অ্যাপ্রোচ দিয়ে দেখব কিছু করা যায় কিনা, ঠিক আছে। যদিও আবারও বলছি, আগের দিনও বলেছি যে প্ল্যাঙ্কস অ্যাপ্রোচটা অ্যাপারেন্টলি কি ইললজিক্যাল, তাই তো। প্ল্যাঙ্কস অ্যাপ্রোচটার ভেতর কোনো লজিক নেই, ইভেন প্ল্যাঙ্কও বলেছিল যে আমার অ্যাপ্রোচের মধ্যে কোনো লজিক নেই, ঠিক আছে, এটা পিওরলি একটা হাইপোথিসিস, ঠিক আছে। প্ল্যাঙ্ক বলল যদি আমার কথা শোনো তাহলে আমি তোমার ক্রাইসিস রিজলভ করে দিচ্ছি, কিন্তু এটা কেন হচ্ছে আমাকে জিজ্ঞাসা করো না, কারণ আমি নিজেও জানি, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে প্ল্যাঙ্কস অ্যাপ্রোচ কিভাবে জিনিসটা আমাদের ক্রাইসিসটা রিজলভ করে একটু বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা অ্যাটমিক অসিলেটরস গুলো হ্যাভিং ফ্রিকোয়েন্সি নিউ, তাদের এভারেজ এনার্জি ক্যালকুলেট করব ইউজিং দা প্ল্যাঙ্কস অ্যাপ্রোচ, ঠিক আছে, ক্লিয়ার, ওকে, ফাইন। স্যার ক্লাসিক্যাল অ্যাপ্রোচে তো ইনফিনিটি, প্ল্যাঙ্ক অ্যাপ্রোচে তো ইনফিনিটি, একদম
জিরো টু ইনফিনিটি যে কোনো এনার্জি হতে পারে, ভালো করে বল, জিরো টু ইনফিনিটি যে কোনো এনার্জি হতে পারে। এবার ক্লাসিক্যাল অ্যাপ্রোচে জিরো থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো এনার্জি অ্যাজিউম করতে পারে, যে কোনো ভ্যালু, ওখানে কয়েকটাই স্পেসিফাইড ভ্যালু অ্যাপ্রোচ করতে পারে। মানে জিরো থেকে এইচ নিউ এর মাঝখানে আর কোনো ভ্যালু অ্যাটমিক অসিলেটরস গুলো অ্যাজিউম করতে পারবে না। এইচ নিউ থেকে টু এইচ নিউ এর মধ্যে কোনো ভ্যালু কিছুতেই, মানে কোনো ফ্র্যাকশনাল ভ্যালু অফ এইচ নিউ সেটা অ্যাজিউম করতে পারে না। শুধু ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ নিউ সেই এনার্জি ভ্যালুস গুলোই অ্যাটমিক অসিলেটরস গুলো অ্যাজিউম করতে পারে। প্ল্যাঙ্কের মানে কেনই বা মনে হলো যে একদম পিওরলি ট্রায়াল এন্ড এরর মেথড। প্ল্যাঙ্কের মনে হওয়ার পিছনে আর কোনো কারণ ছিল না। আরো ভালো করে পড়লে পরবর্তী সময় বুঝতে পারবি যে আমি বলবো একদম একদম ইনফরমেটিভ ভাবেই বলবো, কারণ তার বেশি তো বলা সম্ভব না ক্লাস 12 স্কোপে, কিন্তু বলবো বুঝতে পারবি যে প্ল্যাঙ্কের অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি যেটা ছিল সেই অ্যাপ্রোচটাও কিন্তু কমপ্লিটলি ঠিক ছিল না। সেই জন্যই পরবর্তী সময় কোয়ান্টাম মেকানিক্স, এটা আসবে কোয়ান্টাম ফিজিক্স, সেখান থেকে ডেভেলপ করবে শ্রোডিঞ্জার আর হাইজেনবার্গ, সে তারা কোয়ান্টাম মেকানিক্স তৈরি করবে। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু মজার আরো 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 মজার বিষয় যেটা, সেটা হচ্ছে প্ল্যাঙ্কের এই অ্যাপ্রোচটা মধ্যে গন্ডগোল ছিল। ঠিক আছে, হাইপোথিসিস অ্যাজাম্পশন ছিল, লজিক ছিল না। প্ল্যাঙ্কের অ্যাপ্রোচটা ওয়াজ void of logic, but the end result that Planck got was absolutely correct. এটা হচ্ছে the biggest enigma of nature। মানে তুই কোয়ান্টাম মেকানিক্সে একদম তাই ভুল অঙ্ক করে ঠিক উত্তর। মানে কোয়ান্টাম মেকানিক্সের প্রতিটা জায়গায়, প্রতিটা স্টেপে এরকম তুই দেখতে পাবি একটার পর একটা এরকম এনিগমা। নট অনলি কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স, আমি বলতে পারি এন্টায়ার মডার্ন ফিজিক্সটাই তাই। ঠিক আছে, এই জন্য একটা খুব ভালো কথা বলেছিল পয়েন্টকেয়ার বলেছিল দ্য কনস্পিরেসি ইজ ইটসেলফ উইদিন দ্য নেচার। ঠিক আছে, একটা কথা বলেছিল পয়েন্টকেয়ার। ঠিক আছে, দ্য কনস্পিরেসি ইজ ইটসেলফ উইদিন দ্য নেচার। হ্যাঁ, okay, now regarding the Planck's approach, we shall calculate the average energy of the atomic oscillators having frequency nu। ঠিক আছে, দেখি কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। দেখ, the average energy of the atomic oscillators will be given by this E1N1 plus E2N2 plus dot 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 En N by N1 plus N2 plus dot 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 Nn। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, জিনিসটা কিরকম একটু বুঝিয়ে বলি। ধর, ভালো করে দেখ, ধর নিউ ফ্রিকোয়েন্সি অ্যাটমিক অসিলেটরস ক্যাভিটি ওয়ালে আছে টোটাল n নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তার মধ্যে নিউ ফ্রিকোয়েন্সি অ্যাটমিক অসিলেটরস টোটাল কটা আছে ক্যাভিটি ওয়ালে? ধর ক্যাপিটাল n নাম্বার। ঠিক আছে, ওকে, এই আউট অফ দিস ক্যাপিটাল n নাম্বার অফ অ্যাটমিক অসিলেটরস, n1 নাম্বার অফ অ্যাটমিক অসিলেটরস এর প্রত্যেকের এনার্জি হচ্ছে E1 করে। ঠিক আছে, ওকে, তাহলে n1 খানা অ্যাটমিক অসিলেটরস এর টোটাল এনার্জি কত হবে? E1 n1। ঠিক আছে, n2 নাম্বার অফ অ্যাটমিক অসিলেটরস এর প্রত্যেকের এনার্জি হচ্ছে E2 করে। তাহলে n2 নাম্বার অফ অ্যাটমিক অসিলেটরস এর এনার্জি কত হবে? E2 n2। বোঝা যাচ্ছে না নিশান? একটার হচ্ছে E2, তাহলে n2 খানার কত? n2 E2। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, এরকম করে করে টোটাল n নাম্বারের টোটাল এনার্জি কত হবে? E1 n1 plus E2 n2 plus dot 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 En nn। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে টোটাল এনার্জি বাই টোটাল নাম্বার অফ অ্যাটমিক অসিলেটরস, মানে n1 plus n2 plus dot 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 nn। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জি বাই টোটাল নাম্বার অফ অ্যাটমিক অসিলেটরস will be the mean or average energy of the atomic oscillators having frequency nu। পেয়ে যাবো আমরা এভাবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? একদম ঠিকঠাক, ফাইন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি। স্যার বলছি এনার্জি পার ভলিউম যেটা করেছিল না ইউল্যান্ডা, এই যে ভ্যালুটা পেয়েছিল প্ল্যাঙ্ক, এটা কি কোনো এক্সপেরিমেন্টাল ভ্যালু? হ্যাঁ, ওটা তো না, ওটা এক্সপেরিমেন্ট
থার্মোডাইনামিক্স আর ক্লাসিক্যাল ইএম থিওরি থেকে মানে একটা ডেরিভেশন করেছিল। ওই ডেরিভেশনটা তোরা সাহায়ন শ্রীবাস্তবের বইতে অরিজিনাল পেপারটা রয়েছে, ঠিক আছে? ট্রিটাইজ অন হিট বলে একটা বই আছে, তার মধ্যে প্ল্যাঙ্কের অরিজিনাল এই পেপারটা লেখা রয়েছে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা দেখ, তাহলে কি লিখতে পারি? u1n1 plus u2n2 plus dot 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 enn, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সাম ওভার n equal to 0 to infinity enn, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে তুই এটা পেয়ে যাবি। ওকে ফাইন। প্লাস নিচে এটা কি লিখতে পারিস? 0 to infinity, বোঝা গেল? ক্লিয়ার? ডান। এবারে দেখ এই জিনিসটাকে তুই কিভাবে লিখতে পারিস, ভালো করে বুঝে দেখি। যে এবারে তুই লিখতে পারিস, দেখ এই জিনিসটা তাহলে কি ডিসক্রিট এনার্জি ভ্যালুস বলে, ও ডিসক্রিট এনার্জি ভ্যালুস অ্যাজিউম করে বলে কি হচ্ছে, এইটা সামেশন হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে না, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এবার দ্য নাম্বার অফ অসিলেটরস having energy En will be nn equal to c e to the power minus en by kt, clear? According to the Maxwell Boltzmann statistics, ঠিক আছে? According to MB statistics, clear? Okay fine। তাহলে En এনার্জি বলা কতগুলো অসিলেটরস থাকবে? nn equals to c to the power minus en by kt, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে nn এর এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিতে পারি। হ্যাঁ, কোনটা? না না না, এটাই, ঠিক আছে? অবভিয়াসলি এটাই ছিল, ঠিক আছে? ক্লিয়ার? where c is a constant, আচ্ছা where c is a constant and k is the Boltzmann constant and t is the temperature, clear? ওকে, বোঝা গেল? আচ্ছা ফাইন। এবার এই ভ্যালুটা আমি যদি এখানে পুট করি তাহলে কত পাবো? অ্যাভারেজ এনার্জি ইকুয়ালস টু, বল তাহলে nn এর ভ্যালুটা পুট করলে কত হবে? en c into e to the power minus en by kt by কত হবে? c into e to the power minus en by kt, clear? ওকে ফাইন। এবার দেখ c is a constant, c যদি একটা কনস্ট্যান্ট হয়, ভালো করে দেখ, c is a constant and can be taken out of the summation, c is a constant and can be taken out of the summation, তাহলে ডিনোমিনেটর নিউমারেটরে কি হবে? কেটে যাবে, ক্লিয়ার? ওকে, তাহলে পরে কি থাকবে? অ্যাভারেজ এনার্জি E equals to n equals to 0 to infinity En e to the power minus En by kt by sum over e to n equal to 0 to infinity e to the power minus En by kt। ঠিক আছে? ক্লিয়ার তো? লিখেছিস? ওকে, সো আমরা কি পেলাম? তাহলে অ্যাভারেজ এনার্জি ইকুয়ালস টু, বল অ্যাভারেজ এনার্জি কত এলো? n equals to 0 to infinity enn by n equals to 0 to infinity nn, clear? ওকে, এই সরি, এটাকে আমরা লিখলাম কিভাবে? e to the power minus en by kt by e to the power minus en by kt, ফাইন? ওকে, এটা পেলাম, ফাইন? ওকে, নাও En, the nth energy level will be given by nh nu, the nth energy level will be given by nh nu, fine? ওকে, তাহলে এখান থেকে কি পাবো আমরা?
অ্যাভারেজ এনার্জি ইকুয়ালস টু এখানে en এর ভ্যালুটা পুট করে দিলে কত পাবো n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি nh নিউ e টু দি পাওয়ার মাইনাস nh নিউ বাই kt বাই কত পাবো n 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস nh নিউ বাই kt ক্লিয়ার ওকে ফাইন এবারে কি এই h নিউটা একটা কনস্ট্যান্ট রাইট ক্লিয়ার h নিউটা একটা কনস্ট্যান্ট এন্ড ক্যান বি টেকেন আউট অফ দা সামেশন রাইট তাহলে কত হবে h নিউ বাইরে নিয়ে চলে এলাম তাহলে পড়ে কি থাকলো n e টু দি পাওয়ার মাইনাস nh নিউ বাই kt বাই এখানে কত হবে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস nh নিউ বাই kt ক্লিয়ার ওকে এবার সামেশন গুলো যদি আমি ব্রেক করে দিই তাহলে কত হবে সামেশন গুলো এবার ব্রেক করে দেব ঠিক আছে তাহলে একটা h নিউ যেরকম থাকার সেরকম রয়েছে দেখ সামেশন গুলো ব্রেক করছি উপরে কি হবে ফার্স্টে কি n এর ভ্যালু 0 তাই তো ফার্স্টে n এর ভ্যালু 0 বসা তাহলে কি হয়ে যাবে ওটা পুরো প্রত্যেকটা দেখছিস ওটা পুরো 0 n এর ভ্যালু 0 বসালে পুরোটা 0 হয়ে যাবে মিটে গেল আমি দেখছি না পরেরটা n ইকুয়াল টু 1 বসালে কত হবে এটা 1 এটা e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt ঠিক আছে তাহলে কত হলো e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt রাইট ঠিক আছে তারপর n এর ভ্যালু 2 বসালে কত হবে 2 e টু দি পাওয়ার প্লাস সামেশন আছে তো সামেশন মানে এখানে প্লাস করব সামেশনটাকে এক্সপ্যান্ড করছি প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই kt প্লাস কত হবে 3 ইনটু e টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই kt প্লাস ডট 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 রাইট ক্লিয়ার বাই নিচে কত হবে ভালো করে n ইকুয়াল টু 0 বসালে কত হবে e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস তারপরে কত n ইকুয়াল টু 1 বসালে মাইনাস h নিউ বাই kt প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই kt প্লাস ডট 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 রাইট ক্লিয়ার এবারে আমরা কি লিখতে পারি এভারেজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt এখান থেকে কমন নিই তাহলে কত পাবো h নিউ e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt এখানে কত হবে দেখ 1 প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt প্লাস 3 e টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই kt প্লাস ডট 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 ঠিক আছে ক্লিয়ার বাই নিচটা যেরকম আছে সেরকম রেখে দিই তাহলে কত হবে 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt প্লাস ডট 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 ঠিক আছে ক্লিয়ার ওকে নাও let us take e to the power minus h nu by kt equal to x e to the power minus h nu by kt কে x ধর ঠিক আছে ক্লিয়ার x ধরলে বলতো এটা কি রকম হয়ে যাচ্ছে এটা মুছে দিই হ্যাঁ এই সাইডটা মুছবো h nu okay now the average energy E is becoming এটা e to the power minus h nu by kt কে x পুট করলে এটা কি রকম হয়ে যাবে দেখতে h nu দেখ 1 plus 2x square 2x plus 3x square plus dot 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 by নিচেরটা কত হবে 1 plus x plus x square plus h x হবে h e to the power minus h nu by kt কে যদি x বলি তাহলে এটা কত হবে 1 plus 2x plus 3x square plus dot 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 সেটা ওর আগে দেখো ওর জন্য কমেন্টটা নিয়েছো হ্যাঁ আমি ওটা বসাই ও e to the power এখানে রাইট ভেরি গুড সরি এটাকে x বলছিস তাই তো ঠিক আছে ফাইন ঠিক আছে ক্লিয়ার তাহলে h nu x স্কয়ার কেন হ্যাঁ 3x স্কয়ার এই যে এটারে 2 আছে না e to the power minus 2h nu by kt ভেরি গুড নিশান তাহলে এটা এখানে একটা x হবে ঠিক আছে ক্লিয়ার তাহলে তোর মিন এনার্জি কত হবে মিন এনার্জি উইল বি ইকুয়ালস টু h nu x
ইনটু এটা হচ্ছে এক্সপানশনটা দাঁড়াবে, ঠিক আছে? এবারে বল নিউমারেটরের যে এক্সপানশনটা সেটা আসলে কি বল 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে? তোরা বাইনোমিয়াল এক্সপানশন শিখেছিস ম্যাথমেটিক্স প্রোগ্রাম ক্লিয়ার? বাই নিচের ডিনোমিনেটরের এক্সপানশনটা কি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, ক্লিয়ার? ওকে, কাটলে কত চলে আসে? কত চলে আসে? 1 মাইনাস এক্স, ক্লিয়ার? ডান, বোঝা গেল? তাহলে বল এবার x এর ভ্যালুটা পুট করে দে, কত হবে? e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt বাই 1 মাইনাস e টু দি পাওয়ার h নিউ বাই kt, ক্লিয়ার? ওকে, এবারে e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt কে পুট করলে এখানে কত হয় দেখতো? এটা নিচে নিয়ে চলে এলে কত হয়ে যায়? e টু দি পাওয়ার মাইনাসটা জাস্ট উঠে যায়, দ্যাট ইজ h নিউ বাই kt 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt, বোঝা গেল? ক্লিয়ার? এবার যদি এটা মাল্টিপ্লাই করে দিস কত হয় বল? এদিকটা লেখা হয়ে গেছে, মাল্টিপ্লাই করে দিলে কত হয়? এটা মাল্টিপ্লাই করে দে, তাহলে কত হবে? অ্যাভারেজ এনার্জি ইকুয়ালস টু h নিউ বাই e টু দি পাওয়ার h নিউ বাই kt মাইনাস এটা কত হবে দেখ e টু দি পাওয়ার h নিউ বাই kt e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt, হ্যাঁ এটাকে জাস্ট নিচে নিয়ে এবার e টু দি পাওয়ার h নিউ বাই kt e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt কত হবে? প্লাস মাইনাস কেটে গেলে 0, e টু দি পাওয়ার 0 কত 1, সো ইট উইল বি 1, ঠিক আছে? ক্লিয়ার? ডান, বোঝা গেল? সো আমরা কি দেখেছিলাম u ল্যামডা ইকুয়ালস টু কত? 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 4 এভারেজ e, ক্লিয়ার? তাহলে এবারে বল u ল্যামডা কত আসছে? 8 পাই বাই ল্যামডা 4 এভারেজ e এনার্জি e কে যদি পুট করে দিই কত হবে? h নিউ বাই e টু দি পাওয়ার h নিউ বাই kt minus 1, right? Clear? Now putting nu equals to frequency মানে কি c by lambda speed of light by wavelength, ঠিক আছে? speed of light মানে speed of EM wave by wavelength c by lambda, nu equals to, ঠিক আছে? পুট করে দিলে কত হয়ে যাবে u lambda এর ভ্যালুটা? হ্যাঁ 8 pi h c by lambda to the power 5, ঠিক আছে? ইনটু 1 বাই এটা কত হবে? e টু দি পাওয়ার h c বাই lambda kt minus 1, ক্লিয়ার? ওকে, ফাইন, ঠিক আছে? লেখা হয়ে গেছে? ওকে, সো we got u lambda equals to 8 pi by lambda to the power 5 hc by e to the power hc by lambda kt minus 1. This is known as the famous Planck's radiation formula. ঠিক আছে? ওকে, এবার দেখ তাহলে এটা হচ্ছে প্ল্যাঙ্কস রেডিয়েশন ফর্মুলা। ওকে ফাইন, এবার এই ফর্মুলাটা প্রথম একটা মজার জিনিস দেখ, when lambda tends to infinity, ঠিক আছে? when মানে ল্যামডাটা যখন খুব বড় হবে, ঠিক আছে? ক্লিয়ার? ফাইন, তখন কি হবে তুই বল? এখান থেকে ল্যামডাটা যদি ইনফিনিটি হয় তাহলে e টু দি পাওয়ার hc বাই ল্যামডা কে এটার ভ্যালু কি হবে? খুব ছোট, কারণ ল্যামডা যদি খুব বড় হয় তাহলে hc বাই ল্যামডা কে কি হবে? খুব ছোট, তাহলে e টু দি পাওয়ার hc বাই ল্যামডা কে এর ভ্যালু কি হবে? খুব ছোট, ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো? u ল্যামডা ইকুয়ালস টু 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 5 hc বাই কত হবে? এই ভ্যালুটাকে e টু দি পাওয়ার hc বাই ল্যামডা কে কে যদি আমরা এক্সপ্যান্ড করি তাহলে কত পাবো? 1 প্লাস hc বাই ল্যামডা কে মাইনাস 1 যেরকম আছে সেরকম থেকে যাবে, ঠিক আছে? জিনিসটা কি করলাম তোরা এই এক্সপানশনটা খুব ভালো করে জানিস।
এই এক্সপানশনটা তোরা খুব ভালো করে জানিস e টু দি পাওয়ার x কে কিভাবে এক্সপ্যান্ড করা যায় 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস ডট ডট ডট। ঠিক আছে, when x is small, when x is small তখন কি লিখতে পারি e টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1 প্লাস x। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এটা বলেছিলেন ল্যাপ্লাস না এটা? না এটা সেটা না, ডি ময়ভার্স না। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এটা এক্সপোনেনশিয়ালের এক্সপানশন। ঠিক আছে, তাহলে দেখ e টু দি পাওয়ার hc বাই ল্যামডা kt। ঠিক আছে, ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি হলে hc বাই ল্যামডা kt খুব ছোট, মানে e টু দি পাওয়ার hc বাই ল্যামডা kt খুব ছোট। তার মানে এখানে এটাকে যদি x বলিস তাহলে সেটা খুব যদি স্মল হয় তাহলে কি হবে e টু দি পাওয়ার hc বাই ল্যামডা kt ইকুয়াল টু 1 প্লাস x, দ্যাট ইজ 1 প্লাস hc বাই ল্যামডা kt। ঠিক আছে, লিখতে পারি এটাকে এক্সপ্যান্ড করে এরকম -1 যেরকম ছিল রয়ে গেল। ঠিক আছে, কোনো আপত্তি নেই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো u ল্যামডা ইকুয়ালস টু কত লিখতে পারবো 1 1 কেটে গেল, তাহলে কত হবে 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 5। এখান থেকে কত হবে 8c ইনটু ল্যামডা kt বাই hc। তাহলে hc দুটো কেটে গেল। ঠিক আছে, তাহলে পড়ে কি থাকলো u ল্যামডা ইকুয়ালস টু কত চলে আসবে ল্যামডা দিয়ে ল্যামডা টু দি পাওয়ার 5 কে কাটলে ল্যামডা টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে কত আসবে 8 পাই kt বাই ল্যামডা টু দি পাওয়ার 4। এটাই তো এটাই কি ফর্মুলা RJ ল। তাহলে তাহলে আমরা কি পেয়ে গেলাম RJ ল পেয়ে গেলাম, রাইট? তাহলে ভালো করে দেখ, প্ল্যাঙ্কের রেডিয়েশন ফর্মুলা হাই ওয়েভলেন্থ রিজিয়নে RJ লতে রিডিউস করে যায়। ক্লিয়ার? তার মানেটা কি ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি হলে u ল্যামডা টেন্ডস টু 0 এটা হয়। ঠিক আছে, তাহলে ক্লাসিক্যাল ফিজিক্সে যেটা হয় প্ল্যাঙ্কের অ্যাপ্রোচ প্ল্যাঙ্কের রেডিয়েশন ফর্মুলাতেও সেটা হয়। ঠিক আছে, ইন অ্যাকর্ডেন্স থাকে দুটো। ফাইন, ক্লিয়ার? লেখা আছে না এবার দেখ, এবার ল্যামডা যখন টেন্ডস টু 0, ল্যামডা যখন টেন্ডস টু 0 মানে লো ফ্রিকোয়েন্সি রেঞ্জ, লো ফ্রিকোয়েন্সি রেঞ্জে দেখতো কি হবে এখানে ল্যামডাটা দেখতো, এই এদিকে তাকা, ল্যামডা যখন 0 এর দিকে টেন্ড করবে মানে লো ফ্রিকোয়েন্সি রেঞ্জে তখন hc বাই ল্যামডা kt কোন দিকে টেন্ড করবে ইনফিনিটির দিকে। ক্লিয়ার? কারণ বাই 0 আসছে ইনফিনিটির দিকে, e টু দি পাওয়ার ইনফিনিটি কোন দিকে টেন্ড করবে ইনফিনিটির দিকে। ক্লিয়ার? তার মানে -1টা তো নেগলিজিবল হয়ে যাবে সেই সময়, তাহলে পুরো ডিনোমিনেটরটা কি হয়ে যাবে ইনফিনিটি। তাহলে কি হবে hc বাই ইনফিনিটি, hc বাই ইনফিনিটি কি হয়ে যাবে 0। ক্লিয়ার? কি হয়ে যাবে মানে 0 এর দিকে চলে যাবে। তাহলে কি তার সাথে যাই মাল্টিপ্লাইড থাকুক সেটা 0 এর দিকে চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমি একটু ক্লিয়ারলি লিখে দিচ্ছি, ল্যামডা টেন্ডস টু 0 হলে hc বাই ল্যামডা kt কোন দিকে টেন্ড করবে ইনফিনিটির দিকে। তাহলে e টু দি পাওয়ার hc বাই ল্যামডা kt কোন দিকে টেন্ড করবে ইনফিনিটির দিকে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কি হবে আমরা বলতে পারি সো hc বাই e টু দি পাওয়ার hc বাই ল্যামডা kt সেটা কোন দিকে বাই -1 যাই বল। ঠিক আছে, সেটা কোন দিকে টেন্ড করবে hc বাই ইনফিনিটি মানে it will tend to 0। ক্লিয়ার? এবার এই hc বাই ইনফিনিটি এটা যদি 0 হয়ে যায় তাহলে তার সাথে যাই মাল্টিপ্লাইড থাকুক সেটা 0 এর দিকে টেন্ড করবে। তার মানে আলটিমেটলি আমরা কি পাবো u ল্যামডা যদি এমনি 0 বলতাম এমনি তো 0 হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এ ওইখানে ল্যামডা ইনফিনিটি হয়ে যেত। এইটা অনেক বেড়ে যাচ্ছে 8 পাই বাই এটা যদি 0 বসাস তাহলে এটা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, মানে এটা বড় হয়ে যাচ্ছে। বাট তাতে কিছু এসে যায় না কারণ এর সাথে মাল্টিপ্লাইড যে টার্মটা আছে সেটা কোন দিকে যাচ্ছে 0 এর দিকে, তাই তো? তাহলে 0 ইনটু এনিথিং উইল বি 0। ওকে, তাহলে ফাইনালি u ল্যামডা কোন দিকে চলে যাচ্ছে 0 এর দিকে। বুঝতে পারলি? ক্লিয়ার? ওকে, ফাইন। মানে তুই যদি এভাবে লিখিস u ল্যামডা ইকুয়ালস টু 8 পাই বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইনটু 0, সো ইট উইল টেন্ড টু 0। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক আছে, তাই 0 ইনটু এনিথিং ইজ 0। তার মানে বুঝতে পারলি? তার মানে
ল্যামডা টেন্ডিং টু যখন 0 হবে তখন ইউ ল্যামডা টেন্ডিং টু 0, তাহলে গ্রাফটা স্যাটিসফাই করছে। একদম ভেরি গুড। যখন ল্যামডা টেন্ডিং টু 0 তখন ইউ ল্যামডা টেন্ডিং টু 0, ঠিক আছে। আমাদের হ্যাঁ ইনফিনিটিতেও 0। আমাদের গ্রাফটা কেমন ছিল? এক্সপেরিমেন্টাল গ্রাফটা ছিল হচ্ছে ল্যামডা ভার্সেস ই ল্যামডা আর ইউ ল্যামডা, যাই বলি ই ল্যামডা আর ইউ ল্যামডা এনিথিং যেটাই বলিস, তাহলে সেই গ্রাফটা ছিল এইরকম, ঠিক আছে। তাহলে কি ছিল? ল্যামডা টেন্ডিং টু 0 তেও কি ছিল? ইউ ল্যামডা 0 এর দিকে। ল্যামডা টেন্ডিং টু ইনফিনিটি তেও কি ছিল? ইউ ল্যামডা 0 এর দিকে, ঠিক আছে। আমার ক্লাসিক্যাল অ্যাপ্রোচে আমরা দেখেছিলাম ল্যামডা টেন্ডিং টু ইনফিনিটি তে ইউ ল্যামডা 0, বাট ক্লাসিক্যাল অ্যাপ্রোচে দেখেছিলাম ল্যামডা টেন্ডিং টু 0 হলে ইউ ল্যামডা আর 0 না হয়ে ইনফিনিটি হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলেছিলাম আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। কিন্তু প্ল্যাঙ্কের অ্যাপ্রোচে কি হলো? ল্যামডা ইনফিনিটির দিকেও ইউ ল্যামডা 0, ল্যামডা 0 এর দিকেও ইউ ল্যামডা 0, রাইট? তার মানে ইটস দ্যাট ইজ, ওটা ইনফরমেটিভ বলেছিলাম, ঠিক আছে। গ্রাফের ডান দিকটা স্যাটিসফাই করে, ক্লিয়ার? একদম ঠিক আছে। এখানে ডান দিক বাঁ দিক দুটোই স্যাটিসফাই করছে। তার মানে প্ল্যাঙ্কের অ্যাপ্রোচ দিয়ে দ্য ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন কার্ভ অফ দ্য ব্ল্যাক রেডিয়েশন ওয়াজ এক্সপ্লেইনড successfully and the crisis appeared in the field of classical physics was resolved. ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? একদম ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? Okay, so far so good. Crisis resolved. End of আচ্ছা, এবারে প্ল্যাঙ্ক একটা হাইপোথিসিস দিল যে এনার্জি অফ দ্য অ্যাটমিক অসিলেটরস আর ডিসক্রিট, এনার্জি লেভেলস অফ দ্য অ্যাটমিক অসিলেটরস আর ডিসক্রিট। এই একটা কথা বলছি না, এনার্জি লেভেলস অফ দ্য অ্যাটমিক অসিলেটরস আর ডিসক্রিট, এটা প্ল্যাঙ্কের হাইপোথিসিস। এবং প্ল্যাঙ্কের সেই হাইপোথিসিসটা দিয়ে প্ল্যাঙ্ক দ্য অ্যাপারেন্ট crisis evolved in the field of classical physics regarding the intensity distribution curve of black radiation, সেটাকে রিজলভ করলো। বাট সেটা যাই হোক না কেন, প্ল্যাঙ্ক রিজলভ তো করলো, রেডিয়েশন ফর্মুলা তো আবিষ্কার একটা করলো, ইনভেন্ট তো করলো, ওকে। সেটা যেরকম কনসেপ্টই দিক না কেন, তার পিছনে লজিক থাক আর না থাক, সেটা তো করলো। বাট what was bigger than this, এই কনসেপ্টটার থেকে, মানে খুলে রাখ, এই কনসেপ্টটার থেকে বড় যে জিনিসটা আমাদের সামনে এলো, মানে প্ল্যাঙ্কের হাইপোথিসিসের থেকে বড় যে কনক্লুশনটা আমাদের সামনে এলো, সেটা এবার তোদের আমি বলতে যাচ্ছি। একটা ম্যাজিক্যাল কনক্লুশন প্ল্যাঙ্কের এই হাইপোথিসিস থেকে ড্র করা গেল। একটা ম্যাজিক্যাল উইন্ডো অর পয়েন্ট অফ ভিউ অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য নেচার, নেচারকে দেখার একটা নতুন উইন্ডো, একটা নতুন পয়েন্ট অফ ভিউ, একটা ম্যাজিক্যাল অ্যাসপেক্ট খুলে গেল ফ্রম দ্য প্ল্যাঙ্কস হাইপোথিসিস। প্ল্যাঙ্ক শুধুমাত্র ব্ল্যাক রেডিয়েশনকে সলভ করলেন তাই নয়, প্ল্যাঙ্কের হাইপোথিসিসটা নেচারকে দেখার এমন একটা উইন্ডো আমাদের সামনে খুলে দিলেন যেটা ওয়াজ আনপ্রেসিডেন্টেড, ঠিক আছে। এবার সেইটাই আমি তোদের সামনে রিপ্রেজেন্ট করব এবং আমি অ্যানসারটাও নেব তোদের থেকে, তোদের লজিক, তোদের বুদ্ধি থেকে আমি ব্যাপারটাকে অ্যানসারটা তোদের থেকে নেব। তাহলে দেখবে আরো বেশি ভালো লাগবে, তোরা বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি কিভাবে নেচারকে দেখা গেছিল আফটার, মানে প্ল্যাঙ্কের পরে ফিজিক্সের ওয়ার্ল্ডটা ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ। কেন সেটা হয়েছিল সেটা তোদের সামনে রিপ্রেজেন্ট করব এবং তোরা সেটা অ্যানালাইজ করলে আরো বেটার ভালো করে বুঝতে পারবি। দেখ জিনিসটা কি ওকে ভালো করে দেখবি, খুব ভালো করে এই জায়গাটা দেখবি, বুদ্ধির জায়গা আর অসম্ভব সুন্দর জায়গা, খুব ভালো করে দেখ। আমরা জানি কি হয়,
এরকম ব্ল্যাক রেডিয়েশন চেম্বারের মধ্যে কি থাকে, প্রথমে একটা ইনসিডেন্ট ইএম এনার্জি এসে পড়ে, এই ক্যাভিটি ওয়ালের মধ্যে থাকা কি যে অ্যাটমিক অসিলেটরস গুলো কি করে, ইনসিডেন্ট এনার্জিটাকে কি করে নেয়, অ্যাবজর্ব করে নেয়, তারপরে কি করে ওর টেম্পারেচার বাড়তে থাকে এবং ওর রেট অফ এমিশনও বাড়তে থাকে, তাই তো? ও অ্যাবজর্পশন করবার পরে কি করতে থাকে, ও এনার্জি কি করতে থাকে, রেডিয়েট করতে থাকে, ঠিক আছে, এমিট করতে থাকে, ঠিক আছে, ক্লিয়ার? এবার ওর যে এমিটেড এনার্জিটা সেটা কি হয়, এই মেটাল ক্যাভিটিটার মধ্যে স্টোর হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলেছিলাম ব্ল্যাক রেডিয়েশন চেম্বার, ঠিক আছে, ক্লিয়ার? এবার একটা সময় পরে কি হয় ভালো করে জানবি, একটা সময় পরে এই ব্ল্যাক রেডিয়েশন চেম্বারের মধ্যে কন্টেন্ট যে ইএম এনার্জিটা রয়েছে সেটা কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হয় বিটুইন the atomic oscillators present in the cavity wall and the black radiation chamber. ভালো করে বুঝবি, ধর আমরা এইভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর, ধর আমরা হচ্ছে the atomic oscillators present in the cavity walls, ঠিক আছে, আর এই ঘরটা হচ্ছে black radiation chamber, এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে ইএম রেডিয়েশন কন্টেন্ট আছে, ঠিক আছে। এবার প্রতি মুহূর্তে আমরা ব্ল্যাক রেডিয়েশন চেম্বারের সঙ্গে আমরা অ্যাটমিক অসিলেটরসরা কি করছি, ইএম এনার্জি এক্সচেঞ্জ করছি, ঠিক আছে, মানে আমরা ওই ব্ল্যাক রেডিয়েশন চেম্বার থেকে ইএম এনার্জি যেমন রিসিভ করে নিচ্ছি, আবার একই রেটে সেম রেটে ইকুয়াল রেটে ইএম এনার্জি ব্ল্যাক রেডিয়েশন চেম্বারে কি করছি, এমিট করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। তাই জন্য কি হচ্ছে, ব্ল্যাক রেডিয়েশন চেম্বারে থাকা যে টোটাল এনার্জিটা এমিটেড রেডিয়েশনে সেটা কনস্ট্যান্ট থাকছে, ঠিক আছে, ক্লিয়ার? আর কি হচ্ছে, আমরা আমাদের যেহেতু রেট অফ রিসিভিং এনার্জি এন্ড রেট অফ এমিটিং এনার্জি যেহেতু ইকুয়াল, তাই জন্য আমরা অ্যাটমিক অসিলেটরসরা কিসে রয়েছি, একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে রয়েছি, তার মানে আমরা একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছি, বোঝা গেল, ক্লিয়ার? তাহলে কি ঘটনা ঘটছে, ঘটনাটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি কি করছি, আফটার দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম ইজ অ্যাটেন্ড, ভালো করে বুঝবি, শুরুতে কি হলো, ইনসিডেন্ট রেডিয়েশন পড়লো, রেডিয়েশন পড়ার সঙ্গে সঙ্গে কি হলো, অ্যাটমিক অসিলেটরসরা সেই রেডিয়েশনটা অ্যাবজর্ব করলো, ঠিক আছে, ক্লিয়ার? আর কি করলো, অ্যাবজর্ব করার সঙ্গে সঙ্গে ওদের টেম্পারেচার কি হলো, একটু একটু করে বাড়তে শুরু করলো, ঠিক আছে, যেই বাড়তে শুরু করলে অ্যাটমিক অসিলেটরস গুলো কি করলো, এবারে আস্তে আস্তে বেশি বেশি করে কি করতে শুরু করলো, এনার্জি এমিট করতে শুরু করলো, ঠিক আছে, সেই এমিটেড এনার্জিটাতে কি হয়ে গেল, এই ব্ল্যাক রেডিয়েশন চেম্বারটা ভর্তি হয়ে গেল, ক্লিয়ার? এবার একটা সময় পরে কি হচ্ছে, এই এমিটেড এনার্জি থেকেই ও রিসিভ করছে, আবার এমিট করে দিচ্ছে, বোঝা গেল, ইকুয়াল রেটে। এখানে যে এমিটেড এনার্জিটা ব্ল্যাক রেডিয়েশন চেম্বারে কন্টেন্ট আছে, সেখান থেকে অ্যাটমিক অসিলেটরস গুলো এনার্জি যেমন রিসিভ করছে, আবার একই রেটে কি করছে, এমিট করে দিচ্ছে ব্ল্যাক রেডিয়েশন চেম্বারে, ঠিক আছে। তাই জন্য কি হচ্ছে, ইকুয়াল রেটে রিসিভিং হচ্ছে আর ইকুয়াল রেটে এমিশন হচ্ছে, তাই জন্য কি হচ্ছে, একটা থার্মাল ইকুইলিব্রিয়াম ফাইনালি অ্যাটেন্ড হচ্ছে, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যাটেন্ড হচ্ছে, ঠিক আছে। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যখন রয়েছে ব্ল্যাক রেডিয়েশন চেম্বারটা বা মেটাল ক্যাভিটির মধ্যে থাকা বা ক্যাভিটি ওয়ালের মধ্যে থাকা অ্যাটমিক অসিলেটরস গুলো যখন থার্মাল ইকুইলিব্রিয়াম এই কন্ডিশনটা অ্যাটেন্ড করে রয়েছে, তখন কি হচ্ছে, একটা কন্টিনিউয়াস এক্সচেঞ্জ অফ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হচ্ছে বিটুইন দ্য অ্যাটমিক অসিলেটরস এন্ড দ্য ব্ল্যাক রেডিয়েশন চেম্বার, ঠিক আছে, বাট অ্যাট অ্যান ইকুয়াল রেট, ইকুয়াল রেটে রিসিভিং, ইকুয়াল রেটে এমিটিং, বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইবার এই জায়গাটা থেকেই তোদের একটা কথা আমি জিজ্ঞাসা করছি, দেখ ভালো করে, তার মানে অ্যাটমিক অসিলেটরস গুলো কি করছে, এখান থেকে এনার্জি রিসিভও করছে, আবার এনার্জি এর ভেতর ছেড়েও দিচ্ছে, ঠিক আছে, বেশ। এবার দেখ, যদি আমরা ক্লাসিক্যাল অ্যাপ্রোচে যাই, ভালো করে দেখার চেষ্টা কর, আমরা যদি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে যাই তাহলে কি আছে, আমাদের অ্যাটমিক অসিলেটরস গুলোর এনার্জি ইকুয়াল টু 0 থেকে ইকুয়াল টু ইনফিনিটির মধ্যে কি হতে পারে, যে কোনো ভ্যালু হতে পারে, কন্টিনিউয়াসলি হতে পারে কিনা, ক্লিয়ার, ওকে। আর প্ল্যাঙ্ক অ্যাপ্রোচ, ভালো করে ভিজুয়ালাইজ করবি পুরো জিনিসটা, এখানে কি ইকুয়াল টু 0 থেকে
ইনফিনিটির মধ্যে কি হতে পারে, কতগুলো পার্টিকুলার এনার্জি স্টেটও অ্যাটেন্ড করতে পারে, এইচ নিউ 2h নিউ এরকম। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখ ভালো করে, ধর একটা অ্যাটমিক অসিলেটর অফ ফ্রিকোয়েন্সি নিউ সাপোজ, ঠিক আছে, সে কি করলো, অ্যাটমিক অসিলেটরটা এই ব্ল্যাক রেডিয়েশন চেম্বার থেকে খানিকটা এনার্জি নিয়ে নিল। আমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচে আছি শুরুতে, ঠিক আছে, খানিকটা এনার্জি নিয়ে নিল, নিয়ে এই জিরোতে ছিল এনার্জি সাপোজও, ঠিক আছে, সেখান থেকে যে কোনো জায়গায় উঠতে পারলো। বুঝতে পারলি? যে কোনো পসিবল ভ্যালুই তো হতে পারে। ঠিক আছে, আমি ওই অরবিটে পরে আসবো, ওগুলো এসছে এখান থেকে। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে তুই যেটা বলছিস সেটা অনেক পরে এসছে, এটা হচ্ছে তার বেসিকটা, এটার থেকে ওটা এসছে, ওটার থেকে এটা আসেনি। ঠিক আছে, আগে জায়গাটায় আসছি, দেখ ওগুলো আস্তে আস্তে ওগুলো শিখবো তো ওর পরে। আগে জিনিসটা বোঝার চেষ্টা কর কি হতে পারে, ভালো করে বোঝার চেষ্টা কর, ভিজুয়ালাইজ কর। দেখ কি হতে পারে, ব্ল্যাক রেডিয়েশন চেম্বার থেকে কি করলো, যে কোনো অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে নিতে পারে, তাই তো? অ্যাটমিক অসিলেটরটা ধরো এনার্জি ছিল 0, ঠিক আছে, যে কোনো অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে যে কোনো ভ্যালুতেও যেতে পারে, কিছু এসে যায় না, মানে সমস্ত ভ্যালুই পারমিটেড, তাহলে যে কোনো এনার্জি নিতে পারে। ঠিক আছে, তাহলে এতটা এনার্জি নিল, নিয়ে কোথায় গেল, এখানে 0 ছিল সেখান থেকে তার এখানে চলে গেল, এতটা এনার্জি নিল। ঠিক আছে, আবার কি হলো, ও খানিকটা এনার্জি কি করলো, আবার ব্ল্যাক রেডিয়েশন চেম্বারে ছেড়ে দিল। ঠিক আছে, ছেড়ে দিয়ে আবার কি হলো, ও এই এনার্জি ভ্যালুতে চলে এলো। ঠিক আছে, ক্লিয়ার? বা এখানে একটা এনার্জি ভ্যালুতে চলে এলো, সবই তো পারমিটেড, যা খুশি। ঠিক আছে, ফলে কি কোয়ান্টিম ক্লাসিক্যাল অ্যাপ্রোচ থেকে কি বুঝতে পারছি, যে ওই অ্যাটমিক অসিলেটর গুলো ব্ল্যাক রেডিয়েশন চেম্বার থেকে যে কোনো অ্যামাউন্ট অফ এনার্জি রিসিভ করতে পারে, আবার যে কোনো অ্যামাউন্ট অফ এনার্জি ছাড়তে পারে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে কি যাচ্ছে না? বোঝা যাচ্ছে। কারণ কি, অ্যাটমিক অসিলেটরস গুলো যে কোনো এনার্জি ভ্যালু অ্যাজিউম করতে পারে। ঠিক আছে, ঠিক আছে। নাও কাম টু দা প্ল্যাঙ্কস অ্যাপ্রোচ। চিন্তা কর, ধর একটা অ্যাটমিক অসিলেটরের এনার্জি 0, ক্লিয়ার? এবার সে ব্ল্যাক রেডিয়েশন চেম্বার থেকে এনার্জি রিসিভ করবে, ক্লিয়ার? দেখ তো যে কোনো এনার্জি ভ্যালু রিসিভ করতে পারবে ও? পারবে না। ওকে একবারে এইচ নিউ ভ্যালু রিসিভ করতে হবে যদি এইচ নিউ এনার্জিতে উঠতে হয়, or 2h নিউ এনার্জি রিসিভ করতে হবে, 2h নিউ ভ্যালু 0.5h নিউ, এই ভ্যালুটা এই এনার্জিটা কি ও রিসিভ করতে পারবে অ্যাটমিক অসিলেটরটা? কারণ 0.5 এনার্জি ওর হতেই পারে না, 0.5h নিউ, ওর একবারে h নিউ এনার্জি হতে হবে, তার মাঝখানে কিছু হতে পারে না, তার মানে ওকে পুরো h নিউ এনার্জি রিসিভ করতে হবে, ক্লিয়ার? আর না হলে ও করবে না। এরপরে কি হতে পারে, ও 2h নিউ এনার্জি রিসিভ করতে, 1.5h নিউ, এই এনার্জিটা কি ও রিসিভ করতে পারবে? পারবে না, কারণ ওর পুরো 2h নিউ ভ্যালু রিসিভ করতে হবে যাতে এই এনার্জিটা। স্যার ধরুন স্যার, তাহলে আমি 1.5 ই দিচ্ছি, হ্যাঁ, তাহলে 0.5 টা কোথায় গেল? তাহলে বলছি ধর তুই 1.5h নিউ এনার্জি রিসিভ যদি করিস, তাহলে তো তোর এইরকম একটা জায়গায় ওর ভ্যালুটা যাবে এনার্জি, কিন্তু এখানে তো কোনো পারমিটেড ভ্যালু নেই, তাহলে কি হবে? 1h নিউ অবধি হবে, আবার 2h নিউ হয়ে যাবে। আমি তো সেটাই বলছি, তার মানেটা কি? তার মানে নিশ্চয়ই ও 0.5h নিউ বা 1.5h নিউ কখনো নিতে পারবে না এনার্জি। ওর পারমিটেড এনার্জি ভ্যালুগুলো h নিউ 2h নিউ 3h নিউ এরকম করে, তার মানে এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো কি ও নিতে পারবে না। তার মানে প্ল্যাঙ্কের অ্যাপ্রোচে কি পাচ্ছি, ও যে কোনো অ্যামাউন্ট অফ এনার্জি ভ্যালু অ্যাটমিক অসিলেটর গুলো ব্ল্যাক রেডিয়েশন চেম্বার থেকে কি করতে পারবে না, কালেক্ট করতে পারবে না। একটা স্পেসিফাইড কিছু এনার্জি ভ্যালুস গুলোই ও কালেক্ট করতে পারবে। ঠিক আছে, আবার ধর একটা অ্যাটমিক অসিলেটরের এনার্জি 2h নিউ ছিল, ঠিক আছে, আচ্ছা ও কি 0.5h নিউ ভ্যালু ছেড়ে দিতে পারবে রেডিয়েশন চেম্বারকে? পারবে না, কারণ 1.5h নিউ বলে কোনো এনার্জি ভ্যালু অ্যাজিউম করতে পারে না। ও 2h নিউ থেকে একবারে h নিউ ভ্যালু ছেড়ে ওকে h নিউ হতে হবে, 2h নিউ থেকে h নিউ হতে গেলে, রাইট? অথবা 2h নিউ থেকে 0 হতে গেলে ওকে একবারে 2h নিউ ভ্যালু ছেড়ে দিতে হবে। ঠিক আছে, 1.5h নিউ ও ছাড়তে পারবে না, কারণ 0.5h নিউ কোনো এনার্জি ওর অ্যাজিউম করা সম্ভব নয় অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্কস অ্যাপ্রোচ। বোঝা গেল? ক্লিয়ার? তখন প্ল্যাঙ্ক বলল একটা জিনিস ভাব, এই ব্ল্যাক রেডিয়েশন চেম্বারের মধ্যে কি রয়েছে, ভালো করে এই জায়গাটা দেখ, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা।
ব্ল্যাক রেডিয়েশন চেম্বারের মধ্যে কি রয়েছে? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রয়েছে, ঠিক আছে? তুই এবার চিন্তা কর এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি গুলো এরকম ধর একটা করে প্যাকেটের মধ্যে রয়েছে, প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে ধর প্লাস্টিকের প্যাকেট, প্রত্যেকটা প্যাকেটে এইচ নিউ করে করে এনার্জি রয়েছে। না ওসব পরে, এই আমি না এটা নয়, ঠিক আছে? এটা বেসিক, এর পরে বাকিগুলো আসছি এক এক করে। দাঁড়া ব্যাপারটা ধর, বোঝার চেষ্টা কর। এই ব্ল্যাক রেডিয়েশন চেম্বারের মধ্যে প্ল্যাঙ্ক বললো যে টোটাল কি রয়েছে? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রয়েছে, তাই তো? এবার ধর টোটাল যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা, এইভাবে নিজেকে ভিজুয়ালাইজ করার চেষ্টা কর। টোটাল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা এরকম করে রয়েছে, ধর একটা প্লাস্টিকের প্যাকেটে করে করে এনার্জি ভরা আছে। সাপোজ ধর এই ঘরের মধ্যে টোটাল যত ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি রয়েছে, একটা প্লাস্টিকের প্যাকেটে এক প্যাকেট এনার্জি এইচ নিউ, আর একটা প্যাকেট এনার্জি এইচ নিউ, আর একটা প্যাকেট অফ এনার্জি এইচ নিউ, এরকম করে করে রয়েছে, ঠিক আছে? পুরো এনার্জিটা কিভাবে রয়েছে? ওই প্যাকেট করে 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 রয়েছে, ঠিক আছে? এই ঘরের মধ্যে যত টোটাল এনার্জি রয়েছে প্রত্যেকটা প্লাস্টিকের প্যাকেট করে 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 পোড়া রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা প্যাকেটে কত করে এনার্জি রয়েছে? এইচ নিউ, ঠিক আছে? এইগুলোর নাম বললো প্ল্যাঙ্ক প্যাকেটস অফ এনার্জি। বোঝা গেল? এইবার প্ল্যাঙ্ক বললো এবার এইভাবে জিনিসটা ভাবো তো, ভালো করে দেখ, এইভাবে জিনিসটা ভাবো তো, অ্যাটমিক অসিলেটর গুলো কি করে? ডাইরেক্ট ওই একটা প্যাকেট একবারে রিসিভ করে, মানে একটা 0.5 এইচ নিউ বলে তো কোনো প্যাকেট হতে পারে না, মানে একটা প্যাকেট আর অর্ধেকটা প্যাকেট তো হতে পারে না, একটা প্যাকেট মানে একটা প্যাকেট, ক্লিয়ার? 1.5 প্যাকেট বলে কিছু হতে পারে না, বা হাফ প্যাকেট বলে কিছু হতে পারে না, রাইট? এবার তার মানে প্ল্যাঙ্ক বললো যে ব্ল্যাক রেডিয়েশন চেম্বারের সাথে ওই যে অ্যাটমিক অসিলেটর গুলো এনার্জি এক্সচেঞ্জ করছে ইন টার্মস অফ এনার্জি প্যাকেটস, মানে অ্যাটমিক অসিলেটর গুলো কি করছে? একবারে ধর একটা প্যাকেট রিসিভ করে নিল, ঠিক আছে? তাহলে ওর এনার্জি সাপোজ ধর 0 ছিল, একটা প্যাকেট পুরো রিসিভ করে নিলে কি হয়ে গেল? এইচ নিউ এ উঠে গেল ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে আর যে কোনো এনার্জি ভ্যালু রিসিভ করার কোনো গল্প নেই। দুটো প্যাকেট রিসিভ করে নিল, একবারে ধর একটা নিল, মানে একটা দুটো প্যাকেট রিসিভ করে নিল, তাহলে 0 থেকে 2h নিউ তে উঠে গেল, ঠিক আছে? তিনটে প্যাকেট রিসিভ করে নিল, তাহলে 3h নিউ তে উঠে গেল, ঠিক আছে? তাহলে দুটো পার্থক্যটা বোঝ। ক্লাসিক্যাল অ্যাপ্রোচে কি ছিল? পুরোটা ছিল এনার্জি, ঠিক আছে? এইভাবে ভাবছিল পুরোটা এনার্জি। অ্যাটমিক অসিলেটর গুলো কি করতে পারতো? যে কোনো এনার্জি নিতে পারতো, যে কোনো ভ্যালু অ্যাজিউম করতে পারতো, আবার যে কোনো এনার্জি ছেড়ে যে কোনো ভ্যালুতে রিডিউস ডাউন হতে পারতো, ঠিক আছে? এনার্জিতে, ঠিক আছে? এটা ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। আর প্ল্যাঙ্কের অ্যাপ্রোচটা কি? যে না, পুরোটা এনার্জি ওরকম ভাবে না, পুরো এনার্জিটা প্যাকেট করে করে আছে, ঠিক আছে? প্যাকেটস অফ এনার্জি, দ্য এন্টায়ার এনার্জি, the entire energy in the black radiation chamber is visualized in terms of packets of energy. তাহলে অ্যাটমিক অসিলেটর গুলো ওই ব্ল্যাক রেডিয়েশন চেম্বারের সাথে এনার্জি এক্সচেঞ্জ করে ইন টার্মস অফ প্যাকেটস অফ এনার্জি। তার মানে একবারে প্যাকেট রিসিভ করে, প্যাকেট রিজেক্ট করে, ঠিক আছে? ধর 2h নিউ এনার্জি থেকে একটা অসিলেটরকে h নিউ তে নামতে হবে, তখন একটা h নিউ প্যাকেট একবারে ও ছেড়ে দিল ব্ল্যাক রেডিয়েশন চেম্বারে, ঠিক আছে? আবার ধর আরেকটা h নিউ ছেড়ে দিল, তখন 0 তে নেমে গেল, ঠিক আছে? তার মানে ইন টার্মস অফ প্যাকেটস অফ এনার্জি ও এক্সচেঞ্জ করে ব্ল্যাক রেডিয়েশন চেম্বারের সাথে অ্যাটমিক অসিলেটর। যে কোনো ভ্যালু অ্যামাউন্ট রিসিভ করছে না, যে কোনো অ্যামাউন্ট ছাপছে না, ওই একটা নাম্বার অফ প্যাকেটস রিসিভ করছে, নাম্বার অফ প্যাকেটসও রিজেক্ট করছে। ক্লিয়ার? বোঝা গেল? ঠিক এখান থেকেই ফলো করলো এই প্যাকেটস অফ এনার্জিটা আরেকটু আমার ইমাজিনেশন লেভেল বাড়িয়ে আমি কি ভাবতে পারি? মাসলেস পার্টিকলস ভাবতে পারি না? অফ এনার্জি এইচ নিউ, এবার ভাবতে পারি না? এই প্যাকেট অফ এনার্জি একটা কন্টেনার অফ এনার্জি, এটাকে কি ভাবতে পারি? একটা পার্টিকেল ভাবতে পারি না? তুই চিন্তা কর, এই যে এইচ নিউ করে যে প্যাকেট গুলো আমি এঁকেছি, এই প্যাকেট গুলোকে তুই কি ভাবতে পারিস?
মাসলেস পার্টিকেল অফ এনার্জি h nu ভাবতে পারিস না, এই কন্টেনার অফ এনার্জি গুলোকে মাসলেস পার্টিকেলস ভাবতে পারিস না, এই কন্টেনার গুলোকে এক একটা পার্টিকেল ভাবতে পারিস না। ক্লিয়ার? সো দে আর মাসলেস পার্টিকেলস অফ এনার্জি h nu। এইটার নামই বললো প্ল্যাঙ্ক প্রথম। ক্লিয়ার? ওকে। আর যে জিনিসটা এখান থেকে তৈরি হলো সেটা হচ্ছে দ্য পার্টিকেল নেচার অফ রেডিয়েশন। ক্লিয়ার? তার মানে প্ল্যাঙ্ক কি দেখালো? প্ল্যাঙ্ক দেখালো আমরা রেডিয়েশন মানে জানতাম এতদিন এনার্জি, একটা ওয়েভ, একটা বায়বীয় ব্যাপার, এরকম একটা জিনিস ভাবতাম। সেখানে কোনো পার্টিকেল অ্যাসপেক্ট ছিল না, এনার্জিটা এনার্জি অ্যাসপেক্টে ছিল। এনার্জির কোনো পার্টিকেল অ্যাসপেক্ট কেউ কোনোদিন কল্পনা করতে পারতো না। পার্টিকেল এক্সিস্টেন্স ইজ আ থিং, ডিফারেন্ট থিং, এনার্জি এক্সিস্টেন্স ইজ আ ডিফারেন্ট থিং। প্ল্যাঙ্কের এই অ্যাপ্রোচটা থেকে প্রথমবার মানুষ বুঝতে পারলো বা দেখতে পারলো যে রেডিয়েশনের বা এনার্জিরও একটা পার্টিকেল অ্যাসপেক্ট থাকতে পারে। দেয়ার ক্যান বি আ পার্টিকেল নেচার অফ রেডিয়েশন and those particles are known as photons. This is the birth of quantum physics. Clear? Quantum মানে হচ্ছে, ঠিক আছে, কোয়ান্টাম মানে হচ্ছে কি, কোয়ান্টাম কথাটার মানে হচ্ছে ডিসক্রিটনেস। এই যে ডিসক্রিট এনার্জি লেভেলস, ডিসক্রিটনেস, এই যে ডিসক্রিট পার্টিকেল অ্যাপ্রোচ অফ রেডিয়েশন, এইটাই হচ্ছে দ্য বার্থ অফ কোয়ান্টাম ফিজিক্স, দ্য বার্থ অফ দ্য কনসেপ্ট অফ ফোটনস, দ্য বার্থ অফ দ্য পার্টিকেল নেচার অফ রেডিয়েশন। তাহলে এটাই বলতে চাইছিলাম, প্ল্যাঙ্কের এই অ্যাপ্রোচটা একটা নতুন উইন্ডো খুলে দিল টু লুক ইনটু নেচার। সেই নতুন উইন্ডোটা কি? রেডিয়েশনের একটা বা এনার্জি একটা পার্টিকেল নেচার। ঠিক আছে? রেডিয়েশন বা এনার্জির একটা পার্টিকেল নেচার আছে, এইটা কি একেবারে একটা নভেল কনসেপ্ট না? নভেল করোনা ভাইরাসের মতো। ঠিক আছে? একদম একটা না না পরে একটা নভেল অ্যাসপেক্ট। ঠিক আছে? নভেল মানে একদম আনপ্রেসিডেন্টেড, যেটা কেউ কোনোদিন আগে ভাবতে পারেনি, সেরকম একটা নতুন অ্যাসপেক্ট, নতুন ওয়ে, নতুন অ্যাপ্রোচ to look into nature. A new point of view, an unprecedented point of view was inaugurated by Max Planck. ঠিক আছে? এই প্রথম নেচারকে নতুন ভাবে চিনতে পারা গেল, নতুন ভাবে নেচারকে বুঝতে পারা গেল, নতুন একটা ওয়েতে নেচারকে দেখা গেল প্ল্যাঙ্কের এই হাইপোথিসিস থেকে, যেটাকে বলা হয় প্ল্যাঙ্কস কোয়ান্টাম হাইপোথিসিস, the birth of quantum physics. So we come to Planck's quantum hypothesis. The birth of quantum physics.